তোমরা ভিডিও অন করো। শাহনাজ, ইশরাত জাহান, ভিডিও অন করো। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সবার ভিডিও অফ করা কেন? ভিডিও অন করো। হাফসা, শাহনাজ, আলিফা, তাজরিনা, সানজিদা, খাদিজা। মিস কেমন আছেন? হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ। তোমাদের সাথে কতদিন পর দেখা রে? 1 বছর হয়ে গেছে? না 1 জি বছর হয় ম্যাম, নাই। এরকম মার্চ মাসে আমাদের লাস্ট দেখা হয়েছিল। জি মিস। তোমরা ভালো আছো? কেউ আবার করোনায় আক্রান্ত হও নাই তো? নো ম্যাম। না ম্যাম। আলহামদুলিল্লাহ। আজকে আসবে না? তোমরা তো লেট কেন রে? বাকিরা কোথায়? পড়াশোনার কি অবস্থা? সামনে যে পরীক্ষা, ইয়ার ফাইনালের জন্য প্রিপারেশন নিয়েছো? ইয়ার ফাইনালের প্রিপারেশনের কি অবস্থা? ম্যাম খুবই বাজে অবস্থা। কেন বাজে কেন? এতদিন কি করছো তাহলে? খালি টিভি দেখছো না? টিভি দেখছো, ফেসবুক চালাইছো, আর কিছু করো নাই? এইগুলাই করছি ম্যাম, সত্যি সত্যি। এখন 1 সপ্তাহ পরে পাশ করে নাও, দ্বাদশে উঠো। কথা দিয়ে শুনতেছো? কথা বলো। আচ্ছা, এখন আমাকে কিছু জিজ্ঞেস করবা না, হ্যাঁ? আমার সাবজেক্টে কিছু জিজ্ঞেস করবা না। একটুখানি সিলেবাস দিয়েছি, হ্যাঁ? ওইটাখানে কিছু বলবো না। সিলেবাসের যে যে অবস্থা, হচ্ছে দুইটা দুইটা করে চ্যাপ্টার দিয়েছি হিস্ট্রিতে, আর সিভিক্সে বেছে বেছে কিছু সংজ্ঞা দিছি। তেমন কিছু দেই নাই। ওর কথা জন্য আজকে আমি রেগুলার ক্লাস নিব, হ্যাঁ? আজকে আমাদের হিস্ট্রি ক্লাস, সিভিক্স ক্লাসটা আপলোড করে দিয়েছি, একটু আগে যেটা ক্লাস করছে আর হিস্ট্রি ক্লাস আজকে আমরা জুমে করব। পাগল পাগল মেন্টালি সিক এটা। এই ম্যাম কি রে, আসসালামু আলাইকুম। পাগলকে এই সকাল সকাল পাগল আসলো কোত্থেকা? এই বৃষ্টি হচ্ছে কিন্তু ইন্টারনেট স্লো হয়ে যাবে। সবাই আসছো? শুরু করি তাহলে আল্লাহর নামে। তোমাদেরকে বলি, আহ আর সিভিক্সের যে দশম অধ্যায়টা আছে না, আমরা যেটা এখন সেকেন্ড পেপারে পড়ছি, হ্যাঁ, নাগরিক সমস্যা, এই অধ্যায়টা আমার মনে হয় বোঝানোর কিছুই নাই। তো এই অধ্যায়টা আমি রেকর্ড করে আপলোড দিতে চাই। তোমাদের কি মনে হয়? কোনো রেসপন্স নাই কেন রে? মিস রেকর্ড করে হ্যাঁ বলো। আমি বলছি যে দশম অধ্যায়টাতে বোঝানোর কিছু নাই। দুর্নীতি বলো, তারপর নারী তারপর হচ্ছে কি জানো, ইফটিজিং, এইডস, হ্যাঁ, এগুলো বোঝানোর কিছু নাই। এগুলো এমনি এমনি রেকর্ড করে দেই না? এগুলো জুমের কি দরকার? জি ম্যাম। ওখানে এইটা না, যখন ওকে ম্যাম। কলেজে আমরা পড়াতাম না, তখনও দেখতাম খুব বোরিং লাগতো, কারণ ওখানে আসলে বোঝানোর কিছু। আচ্ছা, অনেক শব্দ আসতেছে, মিউট করো। আচ্ছা আমি মিউট করে দিচ্ছি। আমি সবগুলারে মিউট করে দিয়ে তারপর এখন ক্লাস শুরু করি। আজকে ইতিহাস, আমরা হচ্ছে দ্বিতীয় পত্রে ছিলাম। স্ক্রিন শেয়ার করছি। এই হচ্ছে আমাদের পোস্ট কোল্ড ওয়্যার, হ্যাঁ, কোল্ড ওয়্যার পরবর্তী বিশ্ব। শেয়ার। ম্যাডাম ইতিহাস। ও হ্যাঁ, এই শনিবার আমি সিভিক্স নিলাম না, সিভিক্স আপলোড করলাম যেটা। তো আজকে হচ্ছে ইতিহাস, একটু এক্সচেঞ্জ করেছি, আমার শনিবার একটু বাইরে যাওয়া লাগতো তাই। আচ্ছা, দেখতে পাচ্ছো আমি যে স্ক্রিনে দিয়েছি? দেখতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা,
হিস্ট্রি আমরা হচ্ছে চ্যাপ্টার 8 এ আছি। আজকে আমরা পড়বো হচ্ছে সোভিয়েত পরবর্তী বিশ্বে অনেকগুলা জোট বা সংস্থা তৈরি হয়েছিল, সংগঠন, হ্যাঁ ওইগুলা সম্পর্কে আজকে আমরা পড়বো। আচ্ছা, সোভিয়েত ইউনিয়ন যখন 1991 সালে স্বাধীন হলো, হ্যাঁ মানে ভেঙে গেল, স্বাধীন না ভেঙে গিয়ে অনেকগুলা একক রাষ্ট্রের উদ্ভব হয়েছে। স্বাধীন রাষ্ট্রগুলোর মধ্যে যে 15টা রাষ্ট্র হয়েছে, যেগুলো মনে রাখার জন্য দেখো আমি এগুলোকে ভাগ করেছি, 5টা গ্রুপে ভাগ করেছি। বাল্টিক রাষ্ট্রসমূহ, এটা সূত্র মনে রাখতে হবে, হ্যাঁ এটা সূত্র মনে রাখতে হবে কারণ অ্যাডমিশন টেস্টে এটা আসে। নিচের কোনটি বাল্টিক রাষ্ট্র নয়, এই 3টা দিয়ে সাথে আরেকটা অ্যাড করে দিবে, দিয়ে বলবে কোনটি নয়। সেক্ষেত্রে এই 3টা যদি না জানো তাহলে ওই চতুর্থটা আইডেন্টিফাই করতে পারবা না। তাহলে বাল্টিক রাষ্ট্রের একটা সূত্র হচ্ছে অল, ALL, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া। তারপর আমি তোমাদের জন্য কষ্ট করে সূত্র বানাইছি দেখো, বা বাংলায় যদি বলি তাহলে এটা হচ্ছে এলিলা। আর পূর্ব ইউরোপীয় রাষ্ট্রসমূহ যেগুলা পূর্ব ইউরোপে আছে, সোভিয়েত ইউনিয়ন কিন্তু যে ভেঙে গিয়েছিল সেখানে শুধু পূর্ব ইউরোপের রাষ্ট্র না, সেখানে পশ্চিম ইউরোপের রাষ্ট্র ছিল, সেখানে এশিয়ার রাষ্ট্র ছিল। হ্যাঁ এই জন্য এটাকে 5টা ভৌগোলিক এলাকায় 4টা ভৌগোলিক এলাকায় ভাগ করলাম। পূর্ব ইউরোপীয় রাষ্ট্রগুলাকে আমি সূত্র দিয়েছি বেইমান। কেমন হয়েছে এই বাচ্চারা? আচ্ছা ম্যাম ভালোই হয়েছে। বেতে বেলারুশ, ইতে ইউক্রেন, আর মানতে হচ্ছে তোমরা মনে রাখবে মলদাভিয়া। হ্যাঁ মলদাভিয়া হচ্ছে মানতে হবে। আর দক্ষিণ ককেশাসের যে এটা এলাকাটা, কত নাম্বার পার্ট? এটা হচ্ছে আমাদের 3rd পার্ট, হ্যাঁ 8ম অধ্যায়। কোল্ড ওয়ারের পরে অনেকগুলা সংস্থা গঠিত হয়েছিল, জোট গঠিত হয়েছিল, ওইটার উপর আজকে ক্লাস। হ্যাঁ আমি শুরুতে দেখিয়েছি। এরপর হচ্ছে দক্ষিণ ককেশাস অঞ্চল। শব্দ হচ্ছে, একটু মিউট করো তো। আমি অপশন পেলে নিজেই মিউট করে দিই, আমি অপশনটা পাচ্ছি না। দক্ষিণ ককেশাস অঞ্চলে 3টা রাষ্ট্র আছে, আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়া। এটা সূত্র হচ্ছে আর আজ জর্জ, ঠিক আছে, আরে আর্মেনিয়া, আজে আজারবাইজান, জর্জতে জর্জিয়া। তারপর হচ্ছে মধ্য এশিয়ার 5টি রাষ্ট্র হচ্ছে 5 স্থান। হ্যাঁ 5 স্থান এমনিতেই মনে থাকে, 5টা স্থান এমনিতেই মনে থাকে, কাজাখস্তান, কিরগিজিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান। 2টা ক দিয়ে আর 2টা ত দিয়ে, একটা রস্যু দিয়ে। আর এই যে ছবিটা, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, বা যেটাকে আমরা ইউএসএসআর বলি। যদি এমন হয় যে অ্যাব্রিভিয়েশন চাই তাহলে আমরা এভাবেই দিব, হ্যাঁ ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। এই যে এইখানে 15টা রাষ্ট্র আছে, কোনটার কোথায় অবস্থান, হ্যাঁ উপরে হচ্ছে আর্কটিক ওশেন, আর এখানে হচ্ছে এটা এটা কোন দিক, উপরে হচ্ছে উত্তর, এটা হচ্ছে পশ্চিম, পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর। ঠিক আছে, এবার পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, সোভিয়েত পরবর্তী যে বিভিন্ন জোট বা সংস্থা হয়েছিল, হ্যাঁ সোভিয়েত ইউনিয়নের পতনের পর স্বাধীনতাপ্রাপ্ত 15টি রাষ্ট্র, তারা তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য, যেমন আমরা ইউরোপিয়ান ইউনিয়ন দেখি না যে তারা নিজেদের ইউরোপীয় দেশগুলো নিজেদের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটা জোট গঠন করেছে, সেরকম তারা তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য এবং নিরাপত্তার জন্য তারা কিন্তু ম্যাম অনেক vulnerable ছিল। সাউন্ড হইতেছে। একটু দাঁড়াও দেখি তো সবগুলো মিউট করতে পারি কিনা। মিস সবাইকে কইরেন না। আমি মিউট করলেও তোমরা কথা বলার সময় নিজের আনমিউট করতে পারবা, কিন্তু অপশনটা পাই না রে। আচ্ছা ওকে মিস। আচ্ছা সমস্যা হবে না, চালাই। জুমে তোমরা যেমন নতুন না বুঝছো, আমরাও কিন্তু নতুন, যার জন্য আমাদের একটু সমস্যা হয়। দেখো, সোভিয়েত ইউনিয়নের পতনের পর স্বাধীনতাপ্রাপ্ত 15টি যে রাষ্ট্র, এখানে কিন্তু ফ্ল্যাগ গুলা দিয়ে সুন্দর করে সব বিভিন্ন জোট গুলা দেখানো হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে আমরা তো ফ্ল্যাগ চিনি না। হ্যাঁ যার জন্য এই 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 ফিগারটা যতটা ইফেক্টিভ আমাদের জন্য খুব একটা কাজে দিবে না। আচ্ছা, এটা আগের ক্লাসে দিয়েছিলাম, মনে আছে? আগের ক্লাসে যেটা দিয়েছিলাম, ক্লাস দেখেছিলা না? এখন রেসপন্স করো, রেসপন্স করতে বললে সবাই অফ দিয়ে রাখে, আর যখন রেসপন্স করতে না করি তখন সব আনমিউট করে রাখে। ম্যাম আগের ক্লাসগুলো তো করি নাই আমি। এটা কে বলছে ওইটারে আমি এখন মারবো? হাফসা, মিস আগের ক্লাসগুলো কেন করো নাই বাবা? আচ্ছা দেখো, এখানে সূত্রতে একটু ভুল করেছিলাম। ম্যাডাম কি একটু প্রবলেম। কোনো প্রবলেম ছিল না,
বাসায় থাকো, শুধু একবার দেখবা, টাইমিং এরও কোনো ব্যাপার ছিল না, এখন তো টাইমিং এর ব্যাপার আছে, তখন তো তাও ছিল না। এই যে একের মধ্যে আমি আজারবাইজান দিয়েছিলাম, তো বাল্টিক রাষ্ট্র তো আজারবাইজান না, না আমার বাল্টিক বাসায় একটা রাষ্ট্র সমস্যা হচ্ছে। ছিল। আচ্ছা, এখনো আগের গুলা দেখে দেখে পরীক্ষার প্রিপারেশন নাও, এখন সময় কম, যেমনে পারো ম্যানেজ করো, এখন চাপটা বেশি হবে। একে হচ্ছে এস্তোনিয়া, হ্যাঁ ওই যে তিনটা রাষ্ট্র, একে হচ্ছে এস্তোনিয়া, তারপর লাটভিয়া, লিথুয়ানিয়া, এই তিনটা মিলে হচ্ছে বাল্টিক রাষ্ট্র। আর মধ্য এশিয়ার 5টি মুসলিম প্রজাতন্ত্র হচ্ছে ম্যাম পাকিস্তান। স্লাইডটা দেখাইলে ভালো হতো, স্লাইডটা ছোট হয়ে আছে। কি দেখালে ভালো হতো? ম্যাম স্লাইডটা দেখালে ভালো হতো, এটা ছোট হয়ে আছে। হ্যাঁ স্লাইড তো দেখাচ্ছি, তোমাদের স্ক্রিনে শো করছে না? আরে কি করো? তুমি জুম ইন করে নাও তাইলেই তো হয়। হ্যাঁ তুমি জুম করে নাও, তাহলে তো তুমি দেখতে পারো, অথবা কি বলে রোটেশন করে নাও, হ্যাঁ তাহলে বড় করে দেখাবে, ফোনটাকে কাত করে রোটেশন করে নাও। আর এখানে সেটাই তো। 1 2 3 9 এই 4টা রাষ্ট্র দেখো, এখন তো এক হবে না, এখন হবে আজারবাইজান। 9 1 2 3 1 2 3, অর্থাৎ বাল্টিক 3টা রাষ্ট্র আর আজারবাইজান, এই তিনটাকে বাদ দিলে যে কয়টা রাষ্ট্র আমরা পাবো, হ্যাঁ খেয়াল করো, বাল্টিক 3টা রাষ্ট্র এবং আজারবাইজান এই তিনটাকে আমরা বাদ দেওয়ার পর যে মোট 11টা রাষ্ট্র পাবো, এই 11টা রাষ্ট্র যখন স্বাধীন হওয়ার পর তারা একটা জোট গঠন করে তাদের নিরাপত্তার জন্য এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য, সেটা ছিল হচ্ছে সিআইএস, অর্থাৎ কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট নেশন। আমরা সিভিক্সে কমনওয়েলথ পড়েছিলাম না, অর্থাৎ ব্রিটিশ যে সকল রাষ্ট্র পূর্বে ব্রিটিশ উপনিবেশভুক্ত ছিল, পরবর্তীতে স্বাধীন হয়েছে, তারা কমনওয়েলথ গঠন করেছিল। আর এখানে যারা পূর্বে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল, পরে স্বাধীনতা প্রাপ্ত হয়েছে, তারা কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট নেশনস বা সিআইএস গঠন করে। এখানে দেখো 10 নম্বরে রাশিয়া লেখা আছে না? তোমাদের কখনো মনে হয়েছে জি যে ম্যাম। রাশিয়ার থেকে স্বাধীন হয়ে আবার রাশিয়া কিভাবে এখানে আসে? হ্যাঁ এটা আমরা খেয়াল করব যে রাশিয়া কিন্তু আগে ছিল না, আগে ছিল এই সবটা মিলে সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, ওখান থেকে রাশিয়া নামে একটা রাষ্ট্র বের হয়ে আসছে। হ্যাঁ আমরাও যে ভুল করে বলি যে রাশিয়া, আগেরটা রাশিয়া বলি পরেরটাও রাশিয়া বলি, ব্যাপারটা তা না, এখন যেটা সেটা রাশিয়া, রাশিয়াও আগে সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকের অধীনে ছিল। আচ্ছা, এখন সিআইএস এ দেখো, সোভিয়েত স্বাধীন যে রাষ্ট্রমণ্ডল আছে, এই যে স্বাধীন রাষ্ট্রগুলোর কমনওয়েলথ, এটাকে সিআইএস বলা হয়। এটা একটা আঞ্চলিক সংগঠন, হ্যাঁ রেড করে দেওয়া আছে, এটা একটা আঞ্চলিক সংগঠন যেটা সদস্য হচ্ছে 11টা। কোন 11টা এটা মনে থাকবে না আমাদের? আমি কিন্তু তোমাদেরকে জি ম্যাম। একটা সূত্র দিছিলাম, এই যে রেড কালার দিয়ে ALL, হ্যাঁ এটা আমি উচ্চারণ করি না, এটা একটা গাল, হ্যাঁ র্যাব জুম, এটা দিয়ে আমরা 15টা রাষ্ট্র মনে রাখবো। ঠিক আছে, এই তোমাদের মনে মনে পড়বা, হ্যাঁ জোরে জোরে পড়বা না। তো এভাবে আমরা 15টা রাষ্ট্র মনে রাখবো, আর এর থেকে বাল্টিক রাষ্ট্র আর আজারবাইজান এই 4টা বাদ দিলে পরে যে কয়টা 11টা থাকবে, সেই 11টা হচ্ছে সিআইএস এর ভুক্ত। 11টি সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র নিয়ে এটি গঠিত হয়। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এটাকে ভাগ করা হয়েছে প্রজাতন্ত্রগুলির জন্য একটি অবিভক্ত অর্থনৈতিক অঞ্চল তৈরি করার উদ্দেশ্যে, অর্থাৎ মূল উদ্দেশ্যটা ছিল অর্থনৈতিক উন্নয়ন। আর ওদের পতাকাটা এরকম দেখতে, ওদের প্রতীকটা দেখতে এরকম, এখানে হচ্ছে তাদের সদস্যদের নাম দেওয়া আছে, তারা কবে সম্মতি জ্ঞাপন করেছে, অর্থাৎ সদস্য পদ কখন লাভ করেছে সেগুলো দেওয়া আছে। এটার প্রয়োজন পড়বে না আমাদের কবে সদস্য পদ লাভ করেছে, আমাদের সদস্য কয়টা কি কি সেটা জানবো, আর সহযোগী রাষ্ট্র কয়টা, 2টা, তুর্কমেনিস্তান আর ইউক্রেন, এটা মনে রাখবো। হ্যাঁ সহযোগী রাষ্ট্র এই 2টা। এগুলা থেকে এখন পর্যন্ত আমি বোর্ডে কোনো সহযোগী বড় রাষ্ট্র প্রশ্ন মানে? পাইনি। হ্যাঁ সরি, বলেন সহযোগী রাষ্ট্র মানে? সহযোগী রাষ্ট্র হচ্ছে এরা এটা সহযোগিতা করে কিন্তু এরা সদস্য হয় নাই, অর্থাৎ এরা সিআইএস এর সদস্য না, কিন্তু সিআইএস এর সদস্যরা যদি এদের কাছে কোনো সহযোগিতা চায় তাহলে এরা সহযোগিতা করে। এরকম বিভিন্ন প্রতিষ্ঠানের পর্যবেক্ষক রাষ্ট্র আছে, শুধু পর্যবেক্ষণ করে। একবার হলো কি জাতিসংঘ প্যালেস্টাইনকে পর্যবেক্ষক রাষ্ট্র করেছিল, সেই খবরটা পেয়েছিলা? প্যালেস্টাইন যে স্বাধীন একটা রাষ্ট্র, অনেক রাষ্ট্র কিন্তু তাদের সমর্থন, একটু মিউট করো তো, কার বাসা থেকে শব্দ আসে। কিন্তু প্যালেস্টাইন স্বাধীন না হওয়া সত্ত্বেও, আতিকা কিছু বলবা? নো মিস, এটা ভুলে চলে গেছে, সরি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা ভুলভাল করতে করতে শিখে ফেলবো। হ্যাঁ আমিও ভুলভাল বিভিন্ন করতেছি, আমি নিজেও জানি,
কিন্তু আস্তে আস্তে আমরা এটা ইউজ টু হয়ে যাব, তখন শিখে ফেলবো। যেমন এই যে একটু আগের ক্লাসে কিন্তু আমি মিউট অল দিতে পেরেছি, এখন ওই মিউট অল অপশনটা আসতেছে না। তো সহযোগী রাষ্ট্র জি থাকে তাই। সংস্থার, পর্যবেক্ষক রাষ্ট্র থাকে বিভিন্ন সংস্থার। আমি বোর্ডের প্রশ্নগুলো দেখলাম, তো বোর্ডের প্রশ্নগুলাতে এই সংগঠন নিয়ে কোনো বড় প্রশ্ন আসে নাই, যার জন্য আমরা বড় প্রশ্নের জন্য এটা পড়বো না, আমরা এটা অনুধাবনের জন্য পড়বো। ধরো বললো যে সিআইএস বলতে কি বুঝো, তখন তোমরা মোটামুটি এগুলা যেন লিখে দিতে পারো, হ্যাঁ এরকম। এরপর হচ্ছে ইউরাসেক, আরেকটা সংগঠন। ইউরোসেক গঠিত হচ্ছে এটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে ইউরেশিয়ান ইকোনমিক কমিউনিটি, অর্থাৎ ইউরোপ আর এশিয়ান দুইটা মহাদেশ মিলে, এই যে সোভিয়েত সাবেক রাষ্ট্রগুলো তো দুইটা মহাদেশ মিলে, তাই ইউরোপিয়ান আর এশিয়ান দুইটা মিলে ইউরেশিয়ান ইকোনমিক কমিউনিটি বা ইউরেশিয়ান অর্থনৈতিক সম্প্রদায়। তাদের এই রাষ্ট্রগুলো তাদের ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য ইউরেশিয়ান ইকোনমিক কমিউনিটি গঠন করে, যেটা ছিল সিআইএস চেক কাস্টমস ইউনিয়ন তার পরবর্তী ধাপ। অর্থাৎ আগে এটা ইউরাসেক ছিল না, আগে এটার নাম ছিল কাস্টমস ইউনিয়ন, পরবর্তীতে নাম বদলে হয়ে যায় ইউরাসেক। সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্রসমূহ তাদের ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য ইউরাসেক গঠন করে। এটা সদস্য রাষ্ট্র কয়জন দেখো, 5টি। রাশিয়া, বেলারুশ, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান। এখানে 3টে স্থান পেয়েছি না, শুধু কাজাকস্তান বাদ গেল, আর হচ্ছে তুর্কমেনিস্তান বাদ গেল, আর সাথে রইল রাশিয়া, বেলারুশ। 2006 সালে 25শে জানুয়ারি এই 5টি রাষ্ট্র এই ইউরাসেক গঠন করে। আর এখানে পর্যবেক্ষক রাষ্ট্র আছে 2টা, ইউক্রেন এবং মলদাভিয়া। এই সংস্থার সদস্য হবার জন্য, আচ্ছা একটু মিউট করো তো, যার বাসা থেকে শব্দ আসছে। এই সংস্থার সদস্য হবার জন্য সীমান্তবর্তী অঞ্চল হওয়া আবশ্যক, কারণ পাশাপাশি যদি না হয় সেক্ষেত্রে তারা এই কমিউনিটি অ্যাড করে না। তাদের এলাকা পাশে মানে বর্ডারের মধ্যে যদি না পড়ে সেক্ষেত্রে তারা অ্যাড করে না। এই জন্য ইউক্রেন কিন্তু সদস্যপদ পায় নাই, কারণ হচ্ছে ইউক্রেন এটার বর্ডারে পড়ে নাই তার জন্য। আচ্ছা, ইউক্রেন এই জন্য পর্যবেক্ষক রাষ্ট্র। আচ্ছা, ইউরোসেক নিয়ে আরেকটু ডিটেইলসে আমি ইন্টারনেটে কিছু পেলাম, দেখো। ইউরেশিয়ান ইকোনমিক কমিউনিটি, আরে আমাকেই দেখতে দিচ্ছে না ওরা। ওয়াজ এ রিজিওনাল, আচ্ছা এটা একটু ছোট করি তাহলে মনে দেখতে পারবো। ইউরেশিয়ান ইকোনমিক কমিউনিটি হচ্ছে গিয়ে ওয়াজ এ রিজিওনাল অর্গানাইজেশন, অর্থাৎ আঞ্চলিক সংস্থা। আচ্ছা তোমরা এটা বাংলা করতে পারবা না, আমি বাংলা বলে দিই, পরে বাসায় ছোট্ট করে 2 নম্বরের জন্য যতখানি নোট করা প্রয়োজন ততখানি নোট করে ফেলবা, আমি বলে দিচ্ছি। ইউরেশিয়ান ইকোনমিক কমিউনিটি ছিল একটা আঞ্চলিক সংস্থা, যেটা কিনা 2000 থেকে 2014 সালের মধ্যে গঠিত হয়, যার উদ্দেশ্য ছিল হচ্ছে ইকোনমিক ইন্টিগ্রেশন বা অর্থনৈতিক একত্রীকরণ, হ্যাঁ এটার সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে। The organization from the Commonwealth of Independent States, অর্থাৎ এই সংগঠনের যে সদস্য এরা হচ্ছে কি সিআইএস থেকে আসছে 29শে মার্চ 1996 সালে, উইথ দ্য ট্রিটি অন এস্টাবলিশমেন্ট অফ দ্য ইউরেশিয়ান ইকোনমিক কমিউনিটি। এইটা একটা চুক্তি করে তারা 10ই অক্টোবর 2000 সালে কাজাখস্তানের যে রাজধানী সেটার নাম হচ্ছে আস্তানা। তো সেই আস্তানাতে সেখানে প্রেসিডেন্ট হিসেবে ছিলেন আলেকজান্ডার লুকাশেনকো, বেলারুশের। আরো নাম আছে, এগুলো আমাদের জানার দরকার নাই। তাদের নেতৃত্বে এই ইউরাসেক গঠন হয়। এই যে 14 বছর গেল, এই 14 বছরে এটা মূলত কতগুলো অর্থনৈতিক পলিসি তৈরি করেছে যাতে করে এই সম্প্রদায়কে একত্রিত করে রাখা যায়। তো কাস্টমস ইউনিয়ন অফ বেলারুশ, কাজাখস্তান, রাশিয়া হচ্ছে 2010 সালে গঠিত হয়। ওটা হচ্ছে আগে ছিল কাস্টমস ইউনিয়ন, একটু আগে বলছিলাম যেটা আগে ছিল কাস্টমস ইউনিয়ন, পরবর্তীতে এটার নাম হয় ইউরাসেক। তো লেটার রিনেমড এজ ইউরেশিয়ান কাস্টমস ইউনিয়ন, অর্থাৎ পরবর্তীতে নামকরণ করা হয় ইউরেশিয়ান কাস্টমস ইউনিয়ন। দ্য ফোর freedom of movement modeled after the European Union were fully implemented 25 জানুয়ারি 2012 2012 সালের 25 জানুয়ারি হচ্ছে পুরোপুরি বাস্তবায়িত হয় উইথ দ্য ফরমেশন অফ দ্য ইউরেশিয়ান ইকোনমিক স্পেস, অর্থাৎ ইউরেশিয়ান যে অর্থনৈতিক স্পেস দেওয়ার জন্য এটা 25 জানুয়ারি 2012 পুরোপুরি প্রতিষ্ঠিত হয়। আর এখানে অনেক ডিটেইলস আছে, আমরা জাস্ট 2 নম্বরের জন্য যতখানি লেখা লাগে একটা নোট করে ফেলবো, যেহেতু বইয়ে বেশি অতি সংক্ষিপ্ত করে দিছে, বইয়ে খুব ছোট করে দিয়েছে, একটু বাড়াবো আমরা। রাষ্ট্রগুলোর নাম অ্যাড করব, আর কত সালে গঠিত হয়েছে, আর কি উদ্দেশ্যে গঠিত হয়েছিল, মোটামুটি এই কতটুকু দিতে পারলে অনেক আমাদের শব্দ হয়ে আসতেছে। যাবে।
কেউ মিউট করো। কেউ না, সবাই মিউট করো। ম্যাম আপনি বইয়ের কত পৃষ্ঠা পড়াচ্ছেন? বই তো সাথেই নেই নাই। আচ্ছা আমি দাঁড়াও দেখাচ্ছি। পেজ নাম্বার হচ্ছে 287 পেজ খুলো। তোমরা যদি বইয়ের সাথে মিলানোর চেষ্টা করো তাহলে 287 পেজ দেখো। এই যে এটা হচ্ছে 287 পেজ। স্বাধীন সংস্থা সমূহ, স্বাধীন রাষ্ট্রসমূহের যে রাষ্ট্রগুলোর যে জোট, এটা 287 পেজ। এখানে সিআইএস আছে, ইউরাসেক আছে, কাস্টমস ইউনিয়ন আছে, গুয়াম আছে, সিডিসি আছে, এসসিও আছে। এই কয়েকটা সংস্থা শুধু আমরা দুইয়ের জন্য পড়বো, ঠিক আছে? আমরা বড় প্রশ্নের জন্য পড়বো না। পেয়েছো 287? হ্যাঁ ম্যাম পেয়েছি। তোমরা আগে জিজ্ঞেস করলে আগেই বলে দিতাম। আমি তো বই সবসময় ফলো করি না। যাই হোক, আমি চেষ্টা করি যাতে তোমাদের একটু বেশি দিতে। সবকিছু বেশি দেই না, যেটা দরকার। যেমন আমার মনে হইলো যে ম্যাম এখানে দুইয়ের বইয়ে জন্য কি কি পড়বো একটু আরেকবার বলতেন? কিসের জন্য? ম্যাম ওই যে অনুধাবনের জন্য। এই যে এখান থেকে যে সংস্থাগুলো আছে না, যে সিআইএস বলতে কি বুঝো, গুয়াম বলতে কি বুঝো, জাস্ট দুইয়ের জন্য যতখানি লেখা লাগে একটু করে খাতায় লিখে রাখবা। এখন না, ইয়ার ফাইনাল পরীক্ষাটা দেওয়া হয়ে গেলে তারপর করবা। এটা তো রেকর্ড করাই আছে, এটা আমি আপলোড করে দিব, এটা থাক। আজকে এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। এখন ইয়ার ফাইনালের পড়া পড়বা, আর এটা পরে নোট করে ফেলো। হ্যাঁ, এখান থেকে বড় প্রশ্ন আসে না। এখান থেকে বড় প্রশ্ন কি আসে জানো? এখান থেকে এই অধ্যায়টা থেকে বড় প্রশ্ন আসে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ভাঙার কারণ। এটা লেকচার 2 তে দেখাইছিলাম না তোমাদেরকে, সোভিয়েত ইউনিয়ন ভাঙার জি কারণ। ম্যাম। ওইটা হচ্ছে বড় প্রশ্নের জন্য আসে। আর আসে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ভাঙার প্রভাব। হ্যাঁ, এই পরবর্তী বিশ্বে কি ধরনের প্রভাব পড়েছে। আর হচ্ছে জার্মান ইউনিফিকেশন, জার্মান একত্রীকরণ। মোটামুটি এই 3টা বড় প্রশ্নের জন্য আসে। আদারওয়াইজ আর যেগুলো যেগুলো পড়বো এগুলো আমরা ছোট প্রশ্নের জন্য পড়বো। আমি তো ক্লাস চলার সময় তোমাদেরকে বলে দিই কোনটা বড়র জন্য পড়বো, কোনটা ছোটর জন্য পড়বো। আচ্ছা, এখন হচ্ছে আমরা কাস্টমস ইউনিয়নে আছি। রাশিয়া, বেলারুশ এবং কাজাকস্তান শুল্ক ইউনিয়ন গঠন করে 2010 সালের জুলাই মাসে। শুল্ক ইউনিয়নের কাজ হচ্ছে বুঝছো, ট্যাক্স নেওয়া। হ্যাঁ, এদের কাজ হচ্ছে এরা ট্যাক্স নেয়। মূলত একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান, কারণ ট্যাক্স তো একটা ইকোনমিক বিষয়, ইকোনমিক্স রিলেটেড। তো এটা কিরগিজস্তান, তাজিকিস্তান, ইউক্রেন এতে যোগদানের আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া সাবেক সোভিয়েত ইউনিয়নের 7টি রাষ্ট্র, রাশিয়া, বেলারুশ, কাজাকস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, আর্মেনিয়া, তাদেরকে সামরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এই কাস্টমস ইউনিয়নের আরেকটা ছোট সংস্থা তৈরি করে। সেটা হচ্ছে সিএসটিও, কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন। অর্থাৎ তারা সবাই একসাথে সামরিক সহযোগিতা করবে, কারণ তারা মনে করে যে যেমন স্নায়ুযুদ্ধ চলাকালীন তোমরা দেখেছিলে যে মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটো গঠন করেছিল সামরিক সহযোগিতার জন্য। ন্যাটো পরবর্তীতে ন্যাটো তার সামরিক শক্তি দিয়ে কিন্তু অনেক জায়গায় আক্রমণও করেছে, তাই না? তো এই কাস্টমস ইউনিয়ন যেহেতু কি বলে সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রগুলো স্বাধীন হয়েছে, তারা মনে করলো যে তাদের নিরাপত্তার জন্য তাদেরও একটা সামরিক সংগঠনের প্রয়োজন আছে। ধরো এই সদস্যভুক্ত কোনো একটা দেশ যদি আক্রান্ত হয়, তাহলে সিএসটিওর এই অন্যান্য সদস্যরা তাদেরকে সামরিক সহযোগিতা দিবে। তাহলে আমি ইন্টারনেটে যা পেলাম সেটা হচ্ছে দ্য সিএসটিও গ্রিউ আউট অফ দ্য ফ্রেমওয়ার্ক অফ দ্য কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস। এটা মূলত সিআইএস থেকে আসছে, এন্ড ফার্স্ট বিগেন অ্যাজ দ্য সিআইএস কালেকটিভ সিকিউরিটি ট্রিটি, এবং প্রথম একটা চুক্তি যেটা কিনা সামরিক বেসিসে। এতক্ষণ যেগুলো দেখছিলাম সেগুলো হচ্ছে অর্থনৈতিক কারণে, আর এটা তৈরি হয়েছিল হচ্ছে সামরিক কারণে। 1992 সালে প্রতিষ্ঠিত হয়। আর এখানে রাষ্ট্রগুলোর নাম দেওয়া আছে ইন দ্য সিটি অফ তাশকেন্ট। আজারবাইজান হচ্ছে এই ট্রিটিটা সাইন করে 1993 সালে। এখানে হচ্ছে রাষ্ট্রগুলা কে কবে সাইন করেছে সেটা বলা আছে। অনলি 6 মেম্বার অফ দ্য সিএসটি সাইন্ড এ প্রটোকল রিনিউইং দ্য ট্রিটি ফর অ্যানাদার 5-year পিরিয়ড। পরবর্তীতে আরো 6টা রাষ্ট্র জয়েন করে এটার মেয়াদ আরো 5 বছরের জন্য বাড়িয়ে দেয়। ঠিক আছে, মোটামুটি এগুলাই, এর থেকে গুরুত্বপূর্ণ তেমন কিছু নাই।
উজবেকিস্তান লেটার উইথড্রু ফ্রম দ্য গুয়াম ইন 2005। গুয়াম সম্পর্কে একটু পরে আমরা পড়ছি। এখানে ছোট করে পাশে লেখা আছে এই যে এটা হচ্ছে ওদের লোগো, এটা হচ্ছে তাদের ফ্ল্যাগ, এটা হচ্ছে ফরমেশন 92 সালে, এটা টাইপ হচ্ছে এটা মিলিটারি অ্যালায়েন্স অর্থাৎ সামরিক জোট। হ্যাঁ, মিলিটারি অ্যালায়েন্স সামরিক জোট। এটার হেডকোয়ার্টার হচ্ছে রাশিয়ার মস্কোতে অবস্থিত। এটার লোকেশন হচ্ছে ইউরেশিয়ার যে রাষ্ট্রগুলো আছে এই রাষ্ট্রগুলা মেম্বার হচ্ছে 6টা। এখন তোমরাও নিজেরা সূত্র বানানো শুরু করে দাও, হ্যাঁ, তাহলে তোমাদের মনে থাকবে। এখন গুয়াম সম্পর্কে পড়তে গিয়ে দেখলাম কি গুয়াম নিয়ে ইন্টারনেটে কিছুই নাই, সব মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা প্রদেশ আছে গুয়াম সেটা নিয়ে লিখে রাখছে। হ্যাঁ, গুয়াম যে একটা অর্গানাইজেশন কোথাও কিছু নাই। গুয়াম তাহলে আমাদের জন্য খুব একটা তার গুরুত্বপূর্ণ মানে না। ওরা কিছুই জানে না। না, এটা গুরুত্ব পায় নাই, গুরুত্ব পেয়েছে ওই যে অঙ্গরাজ্য গুয়াম। ওখানে সবাই, এটা টুরিস্ট স্পট, সবাই ঘুরতে যায়, সুন্দর সুন্দর সব সিনারি আছে, কিন্তু গুয়াম নামে যে একটা অর্গানাইজেশন আছে সেটা কিন্তু পাই নাই আমি। যাই হোক, সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার প্রভাব প্রশমন করবার জন্য, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের মূল জায়গাটা ছিল রাশিয়া, তখন নাম ছিল না রাশিয়া, কিন্তু মূল জায়গাটা যেটা বর্তমান রাশিয়া সেটা ছিল মূল জায়গা, রাজধানীটাও সেখানেই ছিল, ক্যাপিটাল সিটি। তো রাশিয়ার প্রভাবটাকে কম করবার জন্য সাবেক সোভিয়েত ইউনিয়নের 4টা রাষ্ট্র, জর্জিয়া, ইউক্রেন, আজারবাইজান, মলদাভিয়া, তারা একটা সংস্থা গঠন করে। এই 4টা রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে অন্য কোনো আঞ্চলিক জোটে যোগদান করে নাই। এটা কিন্তু মার্ক করার বিষয়, কোন 4টা রাষ্ট্র আর কোন কোথাও জয়েন করে নাই। সেই 4টা রাষ্ট্র হচ্ছে জর্জিয়া, ইউক্রেন, আজারবাইজান, মলদাভিয়া। এই গুয়াম শেষ। এখন দেখি আমরা কমিউনিটি অফ ডেমোক্রেটিক চয়েস। কমিউনিটি অফ ডেমোক্রেটিক চয়েস হচ্ছে সিডিসি, সংক্ষিপ্ত রূপ হচ্ছে সিডিসি। এটা 2005 সালে গঠিত হয়। এটার বেসিস হচ্ছে পলিটিক্যাল, এটা সামরিকও না, অর্থনৈতিকও না, এটা হচ্ছে রাজনৈতিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করেছে, যাতে যেমন আমাদের সার্ক, হ্যাঁ, আমাদের সার্ক তো শুধু রাজনৈতিক না, আমাদের সার্ক হচ্ছে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সব বিষয় ডিল করে। তো সিডিসি শুধু পলিটিক্যাল কোঅপারেশনের জন্য তৈরি হয়েছে। এটার লোকেশন হচ্ছে ইউরোপে। এটার মোট মেম্বার হচ্ছে 18টা, অর্থাৎ শুধুমাত্র ইউরোপিয়ান সিআইএস ভুক্ত দেশ না, এর বাইরে আরো 3টা রাষ্ট্র আছে এটার মধ্যে। এখানে ম্যাপে ইয়েলো কালার করে দেখানো আছে সিডিসির সদস্য কারা। মিস, এটা কি রাজনৈতিক দল নিয়ে কি কাজ করে নাকি? বুঝলাম না, এটা এটা কি রাজনৈতিক বললেন? দল নিয়ে কাজ করে না, এটা হচ্ছে রাজনৈতিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করে দেয়। আচ্ছা, রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে দেশগুলোর মধ্যে মাঝে মাঝে ঝামেলা হয় না, তো ওই হ্যাঁ, বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য তো তোমার একটা প্ল্যাটফর্ম লাগবে। আচ্ছা, এই যে আমরা যখন সংস্থা পড়ি একটা জিনিস খেয়াল করো, এই যে মাঝখান দিয়ে এত সময় চলে গেল, 7 মাসের মতো চলে গেল, আমরা একসাথে ইন্টারাকশন করার জন্য, আমি বা তোমরা, আমাদের কি কোনো প্ল্যাটফর্ম ছিল যে আমি একটা কথা বলবো তোমরা সবাই শুনবা, বা তোমরা তোমাদের ভয়েস রেইজ করবা আমি শুনতে পাবো, এমন কোনো প্ল্যাটফর্ম ছিল? নো ম্যাম। ছিল না। তো আমরা তখন এখন একটা গ্রুপ করেছিলাম, মেসেঞ্জারে একটা গ্রুপ করেছি, এখন আমরা একজনে আরেকজনের কথা শুনতে পাচ্ছি। এরকম যে কোনো কাজের ক্ষেত্রে তোমার একটা প্ল্যাটফর্ম লাগবে। ধরো বাংলাদেশ একটা রাষ্ট্র, বাংলাদেশ যদি ফরেন পলিসি বা বৈদেশিক বিষয়গুলো ডিল করতে চায়, তাহলে বাংলাদেশ ভারতের সাথে দ্বিপাক্ষিক কথা বলতে পারে, বাংলাদেশ মিয়ানমারের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারে, আরেকটা অন্য রাষ্ট্র ধরো পাকিস্তান বা নেপাল বা শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক বসতে পারে। কিন্তু 3-4টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান কি একসাথে বসতে পারে? এরকম সুযোগ কি আছে? এরকম সুযোগ কিন্তু নাই। অর্থাৎ তোমাকে যদি কোনো অনেকগুলা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে একসাথে আনতে হয়, তাহলে কিন্তু তোমাকে এই যে আঞ্চলিক সংস্থা ছাড়া কোনো উপায় নাই, তোমার একটা আঞ্চলিক সংস্থা গঠন করতেই হবে, যার জন্য মূলত সার্ক গঠিত হয়েছে, যে আঞ্চলিক সহযোগিতার জন্য। আর সিডিসি গঠিত হয়েছে পলিটিক্যাল কোঅপারেশনের জন্য। অর্থাৎ তুমি এই সিডিসি না থাকলে কিন্তু তারা রাজনৈতিক বিষয়গুলো ডিল করার জন্য এই রাষ্ট্রপ্রধানগুলো একত্রিত হইতে পারতো না, তাদের কিন্তু কমন প্ল্যাটফর্ম নাই। তাদের অর্থনৈতিক একটা প্ল্যাটফর্ম পেলাম আমরা, তাদের সামরিক একটা প্ল্যাটফর্ম পেলাম, আরেকটা পেলাম আমরা শুল্ক সংক্রান্ত, তাই না, কাস্টমস ইউনিয়ন, শুল্ক সংক্রান্ত 3টা পেলাম। এখন হচ্ছে আমরা রাজনৈতিক কোঅপারেশন সংক্রান্ত আরেকটা জোট পেলাম। এই জোটটা হচ্ছে পলিটিক্যাল কোঅপারেশন নিয়ে কাজ করে। 2005 সালে, এটা ডিসেম্বর মাসে, ইউক্রেন ও জর্জিয়ার উদ্যোগে সাবেক সোভিয়েত ইউনিয়নের 6টি রাষ্ট্র ও মধ্য ও পূর্ব ইউরোপের আরো 3টি রাষ্ট্র, কোথায় ছিলাম,
হ্যাঁ, আরো 3টি রাষ্ট্রকে নিয়ে কমিউনিটি অফ ডেমোক্রেটিক চয়েস অর্থাৎ গণতান্ত্রিক ধারা। ওরা কিন্তু আগে কিন্তু ওরা সমাজতান্ত্রিক ছিল, এটা তো আমরা জানি। সমাজতন্ত্র টিকে নেই জন্যই তো ওরা ভেঙে গেছে, তাই না? সমাজতান্ত্রিক আদর্শ কিন্তু ওরা ধরে রাখতে পারে না। আমরা স্নায়ুযুদ্ধের অবসানের ক্ষেত্রে কিন্তু দেখেছি সবচেয়ে বড় কারণটা ছিল যে সমাজতন্ত্রের উপর পুঁজিবাদ জয়যুক্ত হয়েছে। পুঁজিবাদ আসলে এখন আমি যদি তোমাদেরকেও জিজ্ঞেস করি, তোমরা কি বলবা, সমাজতন্ত্র ভালো লাগে না পুঁজিবাদ ভালো লাগে? পুঁজিবাদী তো মনে হচ্ছে সহজ হবে। পুঁজিবাদ বেশি ভালো লাগে না? ধরো আমি ব্যবসা করব, ধরো আমি অনলাইনে ব্যবসা করব, বেকারির ব্যবসা করব, আমি যত বেশি প্রফিট লাভ করব এটা আমার লাভ, এটার আনন্দের বিষয় না? আর যদি তোমাকে বলে যে তুমি যত লাভই করো না কেন রাষ্ট্র তোমার সম্পদ নিয়ে যাবে, রাষ্ট্র তোমার সম্পদ নিয়ে কে ইকুয়ালি সব ডিস্ট্রিবিউট করে দিবে, তাহলে কি তোমার কাজ করতে মন চাইবে? আর এক্ষেত্রে হয় কি, জাঁকজমকপূর্ণ জীবন বা তোমার মানুষের যে ভোগবাদের যে বিশ্বাস, হ্যাঁ আমার এটা করতে ইচ্ছা করে, ওটা করতে ইচ্ছা করে, এগুলো সমাজতন্ত্রে হয় না। সমাজতন্ত্রে রাষ্ট্র সবকিছু নিয়ে সমানভাবে ভাগ করে দেয়, ফলে মানুষের আসলে নিজস্ব বলে কিছু থাকে না। ব্যক্তি স্বাতন্ত্র বা উদারতাবাদ এগুলো সব হচ্ছে পুঁজিবাদের সাথে সংশ্লিষ্ট, সমাজতন্ত্রের সাথে যায় না। যার জন্য দেখা গেল যে এই পশ্চিম ইউরোপ, পূর্ব ইউরোপের যে রাষ্ট্রগুলো, এরা সোভিয়েত ইউনিয়নে আর আর হচ্ছে কি, নতুন একটা দর্শন তুমি যদি এক্সপ্যান্ড করতে চাও, তোমার মধ্যে সেই রকম থাকতে হবে, ক্যারিশমেটিক কিছু কথাবার্তা বলা, ক্যারিশমেটিক ভাষণ দেওয়া। তো সমাজতন্ত্র যখন স্টালিনের সময় ছিল, সমাজতন্ত্র যখন লেনিনের সময় ছিল, তখন তারা কিন্তু সফলভাবে পেরেছে। কিন্তু এরপরে যারা আসলো, যেমন ধরো সর্বশেষ হচ্ছে মিখাইল গর্বাচেভ, হ্যাঁ, এবং আরো যারা প্রেসিডেন্ট আসছিল, তারা কিন্তু তারা ক্যারিশমেটিক লিডার ছিল না। যার জন্য হলো কি, তারা সমাজতন্ত্রটাকে এত দারুণ ভাবে ছড়াতে পারে নাই। এই বাচ্চারা একটু মিউট করো না, খুব আওয়াজ আসতেছে, একটু মিউট করো। যার জন্য দেখা গেল যে তোমার সমাজতন্ত্র যাদের দারুণ একটা ধারণা, এখানে যে অন্যায় অবিচার থাকবে না, এখানে বৈষম্য থাকবে না, সবাইকে সমানভাবে দারুণভাবে বন্টন করে দেওয়া হবে, এই বিষয়গুলো যে ছড়ানো বা তোমার মধ্যে তোমাকে ম্যানিপুলেট করবে, তোমাকে মোটিভেট করবে, এই কাজটা পরবর্তী প্রেসিডেন্টরা পারে নাই। আমরা কিন্তু স্নায়ুযুদ্ধের পতনের কারণগুলো আর কি, রাশিয়ার পতনের সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলোর মধ্যে এটাও পেয়েছিলাম, যে নেতৃত্বের ব্যর্থতা একটা কারণ ছিল, যে নেতৃত্বের ব্যর্থতার কারণে সমাজতন্ত্র টিকে নাই, যার জন্য এটা ভেঙে গেল। তো কি জন্য বললাম, রাশিয়া সবচেয়ে বেশি প্রভাবশালী ছিল, তো তারা চাচ্ছিল যে রাশিয়া থেকে একটু প্রভাব মুক্ত থাকতে, তার জন্য তারা সিডিসি গঠন করে। এই রাষ্ট্রজোটের উদ্দেশ্য হচ্ছে রাশিয়ার প্রভাব মুক্ত থাকা। দেখলা অদ্ভুত না, এক একটা জোটের উদ্দেশ্য কিন্তু ভিন্ন ভিন্ন। আমরা কিন্তু কোনোটার সাথে কোনোটার উদ্দেশ্যের মিল পাই নাই, পেয়েছি? ভিন্ন ভিন্ন সব উদ্দেশ্য নিয়ে এক একটা গঠন হয়েছে। তাহলে এখানে ইন্টারনেটে আমি যা পেলাম সেটা হচ্ছে কমিউনিটি অফ ডেমোক্রেটিক চয়েস ইজ এন ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন, অর্থাৎ আন্তঃসরকার, হ্যাঁ আন্তঃসরকারের উপর ভিত্তি করে একটি সংগঠন গড়ে উঠেছে 2005 সালের 2 ডিসেম্বর, যেখানে 9টা রাষ্ট্র নর্দার্ন, সেন্ট্রাল আর ইস্টার্ন ইউরোপের, হ্যাঁ ইউরোপের উত্তরে, মাঝখানে এবং পশ্চিমের 9টা রাষ্ট্র নিয়ে গঠিত হয়। ইট ওয়াজ মেইনলি সাইন্ড বাই কান্ট্রিজ ফ্রম দ্য রিজিয়ন বিটুইন দ্য বাল্টিক, ব্ল্যাক সি অ্যান্ড কাস্পিয়ান সি। এখানে যে রাষ্ট্রগুলো ছিল এগুলো মূলত হচ্ছে বাল্টিক সাগর, তারপর হচ্ছে ব্ল্যাক সি হচ্ছে কৃষ্ণ সাগর, আর হচ্ছে কাস্পিয়ান সাগরের মাঝখানে যে এলাকাটা, সেই এলাকা ভিত্তিক, যে এই 3টা সাগরের মধ্যকার যে এলাকা, ওই অঞ্চল ভিত্তিক রাষ্ট্রগুলো এটা গঠন করে। ইটস মেইন টাস্ক ইজ টু প্রমোট ডেমোক্রেসি, মূল উদ্দেশ্য হচ্ছে ডেমোক্রেসি প্রমোট করা। ও আচ্ছা, আমি এত কথা তখন এই জন্য বলছিলাম যে এই রাষ্ট্রগুলো কিন্তু ডেমোক্রেসি দ্বারা খুব বেশি প্রভাবিত হয়। তারা চাইলো যে তারা ডেমোক্রেসি, এখন থেকে আর তারা সমাজতান্ত্রিক রাষ্ট্র থাকবে না, তারা ডেমোক্রেটিক রাষ্ট্র হয়ে যাবে। পুঁজিবাদ, অর্থনৈতিক তাদের ভিত্তিটা হবে পুঁজিবাদ, আর রাজনৈতিক ভিত্তিটা হবে গণতন্ত্র। এই উদ্দেশ্যে তারা একটা সংঘ ভাবলো যে আমরা একত্রিত হয়ে একটা সংগঠন গঠন করব এবং আমরা গণতন্ত্রকে আরো বেশি এক্সপান্ড করব, আরো বেশি ছড়িয়ে দিব। তার জন্য এটা গঠিত হয়। ইটস মেইন টাস্ক ইজ টু প্রমোট ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এন্ড রুল অফ ল থ্রু আউট দ্য রিজিয়ন। অর্থাৎ এই যে 9টা রাষ্ট্র, এই 9টা রাষ্ট্রের মধ্যে গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন এই অঞ্চলে ছড়িয়ে দিবে। এরপর হচ্ছে এসসিও বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। কেমনটা চাইনিজ ভাব আসছে না? এসসিও, দেখি এসসিও তাহলে কোন উদ্দেশ্যে গঠিত হয়েছে। এসসিওর লোগোটা হচ্ছে এটা, এই যে গোল লোগোটা, এটা সাংহাই কোঅপারেশন। এই যে সব চাইনিজ লেখা, দেখো তাদের যে একটা হয়েছিল, সম্মেলন হয়েছিল, সেখানে সব চাইনিজ লেখা।
আর মেম্বার স্টেট হচ্ছে এগুলো চীন এবং সাবেক সোভিয়েত ইউনিয়ন। এই জন্যই মূলত সব চাইনিজ ব্যাপার স্যাপার আসছে, কারণ সাবেক সোভিয়েত ইউনিয়নের 5টা দেশের সাথে এখানে চীনও আছে। চীন এবং সোভিয়েত ইউনিয়নভুক্ত 5টি দেশ যেমন রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান মিলে 2001 সালে এসসিও বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন গঠিত হয়। নিরাপত্তা সংস্থা সংক্রান্ত সহযোগিতা নিয়ে কাজ করে সংস্থার কাজ। তাহলে আমরা সামরিক সহযোগিতার একটা সংস্থা পেয়েছিলাম, হ্যাঁ, আর এটা হচ্ছে নিরাপত্তা নিয়ে কাজ করে। সামরিকের সাথে নিরাপত্তার একটু সম্পর্ক আছে, তারপরেও আমরা মূল উদ্দেশ্যটা একটু ভিন্ন। নিরাপত্তা সংস্থা তো সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই অঞ্চলে আরো অনেকগুলো অর্থনৈতিক সামরিক জোট গঠিত হয়। এগুলোর মধ্যে এই সাংহাই কোঅপারেশনে কিন্তু শেষ আর নাই, শেষ। এটা এখানে একটা স্পেস দিতে পারতাম আমি। আর কয়েকটা অর্গানাইজেশন হচ্ছে সেফটা, এগুলো আসে না, সেন্ট্রাল ইউরোপিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, তারপর হচ্ছে বিএসইসি, ব্ল্যাক সি ইকোনমিক কোঅপারেশন অন্যতম। আর সামরিক নিরাপত্তামূলক জোটের অন্তর্ভুক্ত হলো এগুলো। তারপর হচ্ছে এটি যেসব ইউরোপীয় দেশ ন্যাটোর অন্তর্ভুক্ত নয় তাদেরকে নিয়ে গঠিত। ন্যাটোর অন্তর্ভুক্ত দেশগুলো হচ্ছে আমেরিকা, হ্যাঁ, নর্থ আমেরিকা আর হচ্ছে ইউরোপিয়ান কতগুলো রাষ্ট্র নিয়ে ন্যাটো গঠিত হয়েছে। আর সিএসও হচ্ছে ন্যাটোতে নাই এমন সদস্যগুলোকে নিয়ে সিএসও গঠিত হয়েছে। আর এছাড়াও রয়েছে ওএসই বা অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন এবং ডাব্লিউইইউ ওয়েস্টার্ন ইউরোপিয়ান ইউনিয়ন। আচ্ছা, এতক্ষণ আমরা যা পড়লাম তাতে তোমরা 2 নম্বরের জন্য অনুধাবনের নোট করে ফেলতে পারবা না সুন্দর করে? তাহলে এটা নিয়ে অত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। সিরিয়াসলি কোনগুলো বড় প্রশ্নের জন্য সেগুলো তো আমি বলেই দিব, এবং সেগুলো ব্যাখ্যা সহকারে বুঝাতে হবে। যেমন পরবর্তী ক্লাস সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির কারণ, এইটা কিন্তু বড় প্রশ্নে আসে, প্রয়োগে আসে। তাহলে বিলুপ্তির কারণটা আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। বিলুপ্তির কারণ, প্রভাব, পরবর্তী বিশ্বের প্রভাব। না, আমাদের পড়া শেষ হয়ে গেছে তো আজকের। আচ্ছা, এখন কথা হচ্ছে, হ্যাঁ, কোয়েশ্চেন নিয়ে কথা বলতেছি। তোমাদের যে পরীক্ষাটা হবে, ইয়ার ফাইনাল পরীক্ষা, তোমাদেরকে তো পাহারা দেওয়ার জন্য টিচার নাই, গার্ড নাই। তোমরা কি করবা জানো? তোমরা তো 2টা বই নিয়ে সুন্দর মতো বসে পরীক্ষা দিতে বসবা, ঠিক কিনা বলো তো? ম্যাডাম বসলো, আপনারা তো কোশ্চেন হার্ড করবেন তাই না? আমাদের খুঁজতে তো টাইম চলে পয়েন্টে যাবে। বলেছো, এটাই সত্যি কথা। প্রশ্ন একটু হার্ড করার চেষ্টা করব, তারপর আল্লাহ তোমাদের তো সুযোগ সুবিধা আছে, বই থাকলে আর চিন্তা কি। চেষ্টা করব যেন বই খুঁজে না পাও, কিন্তু বইয়ের থেকেই দিব, উপায় নাই তো। বইয়ের থেকে দিব যাতে খুঁজতে একটু সময় বেশি লাগে। তখন মনে মনে ভাববা থাক, খুঁজতে তো এত সময় তো পাবো না, একটার জন্য তো 1 মিনিটই বরাদ্দ, তাই না? 25টা যদি 25 মিনিটে শেষ হয়, তো একটার জন্য তো 1 মিনিট, 1 মিনিটে পেজ উল্টাইতে উল্টাইতে টাইম শেষ, আর ক্লিক করা লাগবে না। মিস আমাদের তো 1 ঘন্টা দিছে। ও, 25টার জন্য 1 ঘন্টা? জি মিস। ও আচ্ছা, তাহলে তো তোমাদের জন্য মানে মজাই মজা। এত দারুণ পরীক্ষা। হার্ড হার্ড কি করব, তোর সিলেবাস যা দিছি না, এখন হার্ড করার কোনো অপশন আছে? সিলেবাসের কোনো অবস্থা নাই, হার্ডের আর কি অবস্থা হবে? খুঁজতে খুঁজতে 1 ঘন্টা চলে যাবে। হ্যাঁ, খুঁজতে খুঁজতে 1 ঘন্টা চলে যাবে। আচ্ছা, এখন আর তো ক্লাস নাই আমার তোমাদের সাথে, এখন টাইম শেষ। তোমরা সবাই ভালো থাকবা, ভালো মতো পরীক্ষা দাও, কেউ যেন একাদশে না থাকতে হয়। হ্যাঁ, সবাই ভালোভাবে দ্বাদশের পরীক্ষাটা দিয়ে উত্তীর্ণ হয়ে দ্বাদশে উঠে যাও। আমার দোয়া রইল তোমাদের জন্য, শুভকামনা। মন দিয়ে পড়ো। আর ওই যে হাফসা বলছিল না করছে শুধু মোবাইল দেখে আর টিভি দেখে, ওইটা করো না প্লিজ, পড়াশোনাও মাঝে মাঝে করো, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, এটা স্টপ শেয়ার দিলাম। আসসালামু আলাইকুম। দেই না কি রে, তোমরা কেউ ভিডিও অন করো না, আমি একাই ভিডিও অন করে বসে আছি, এরকম বোকা বোকা লাগতেছে। বাকিটা কেউ ভিডিও অন করে না, এরকম হলে হবে না। আমি তোমাদেরকে মোটামুটি চিনি, আমি তো সবাইকে চিনি। বর্ষা ম্যাম কোথায়? হাফসাকে বলেন ভিডিও অন করতে। বর্ষা কোথায়? তারপর আয়েশা এই যে কোথায়? ম্যাম, এই যে আমি বর্ষা। এত আন্ধার কেন? আমি তো কিছু দেখি নাই, অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না। তারপর আয়েশা কোথায়? তারপর আমি তো নামও ভুলে গেছি। আয় হায়, নামগুলা সব আবার। ও, একটু কাজ করো তাড়াতাড়ি, তোমরা চ্যাট বক্সে তোমাদের রোল নাম্বারটা দিয়ে দাও। হ্যাঁ, চ্যাট বক্সে তাড়াতাড়ি তোমাদের রোল নাম্বারটা দিয়ে দাও, আমি একটু বসি, তাহলে তারপর আমি